ভাবুন তো, এমন এক রাজ্য যেখানে বর্ষায় আকাশ আর পাহাড়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না, যেখানে মেঘ নেমে আসে পাহাড়ের গায়ে, জলপ্রপাতগুলো যেন জীবন্ত হয়ে ওঠে, আর সবুজের মাঝে হারিয়ে গেলে মনে হয় পৃথিবীর কোনো এক অচেনা স্বর্গে এসে পড়েছি। সেই রকমই একটা ট্যুর হলো মেঘালয় ট্যুর। মা কামাখ্যার দর্শন দিয়ে ট্যুর শুরু। তারপর একের পর এক এমন কিছু জায়গায় পৌঁছেছি যেগুলো দেখে একটা কথাই বলতে মন চায়, যা দেখিলাম তা জন্ম জন্মান্তরও ভুলিব না। দেখেছি বুলস্ট্রেক ভ্যালি, যার সৌন্দর্য কাশ্মীরের সৌন্দর্যকেও চ্যালেঞ্জ করতে পারে। পাহাড়ের বুকে মনোমুগ্ধকর শান্ত লেক, এক টুকরো স্বর্গ লাইট লুম, পৃথিবীর অন্যতম বৃষ্টিপ্রবণ অঞ্চল চেরাপুঞ্জি, কায়রেম ওয়াটারফলসের অপরূপ সৌন্দর্য, সেভেন সিস্টার ওয়াটারফলসের বিশাল জলধারা, গার্ডেন অফ কেভসের রহস্যময় প্রকৃতি, মাউসময় কেভের অন্ধকার গুহার ভিতর দিয়ে এক অন্যরকম অভিযান, তার সঙ্গে মেঘালয়ের বিখ্যাত লিভিং রুট ব্রিজ, আর থেকেছি প্রকৃতির মাঝে কিছু অসাধারণ হোমস্টেতে। লোকাল খাবারও টেস্ট করেছি। সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। 4 দিন 4 রাত্রির একটি ফাটাফাটি ট্যুর প্ল্যান এবং গাইড দেব, যাতে আপনাদের মেঘালয় ট্যুরে আর কোনো প্রবলেম না হয়। পুরো মেঘালয় ভ্রমণ 2টি পর্বে ভাগ করেছি। আজ তার প্রথম পর্ব, কলকাতা থেকে মেঘালয়। নমস্কার, আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ অভি। আমাদের অনেক দিনের অপেক্ষার একটা ট্রিপ। এবারে আমরা যাচ্ছি মেঘের রাজ্যে, মেঘালয়, যেখানে রাস্তার থেকে ওয়াটারফলস বেশি আছে, যেখানে পাহাড়ের থেকে মেঘ বেশি। তো বর্তমানে আমি এখন আছি কলকাতা স্টেশনে। তো আজ আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে আছে পিরু, কৌশিক আর আমার মিসেস। এই যে আমাদের ট্রেন সাইরাং এক্সপ্রেস এসে গেছে। ট্রেনে করে মেঘালয় যেতে গেলে আপনাকে গুয়াহাটি স্টেশনে নামতে হবে, আর গুয়াহাটি যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে এই সাইরাং এক্সপ্রেস আর সরাইঘাট এক্সপ্রেস। কারণ এই ট্রেনগুলো গুয়াহাটিতে একদম সকালের দিকে ঢোকে, আর সকালে ঢুকলে পুরো দিনটা পাওয়া যায় ঘোরার জন্য। ট্রেন একদম টাইমে ছাড়লো কলকাতা স্টেশন থেকে, খাঁটি 10টা 45-এ। কিছু প্রবলেম হলে এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন, আর এটার নিচে এসির নাম্বার রাখা আছে। এই ট্রেনে ওনারা এসে বলে গেলেন যে এইখানে এই নাম্বারে ফোন করতে যদি কোনো অসুবিধা হয় কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন জন্য। এটা খুব ভালো। ট্রেন চলছে একদম পারফেক্ট টাইমে, দুরন্ত গতিতে, আর আমাদের খাওয়া দাওয়াও চলছে দুরন্ত গতিতে। আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাই, বাথরুমের ভিতরে বেবি সিটার দিয়েছে। কোনো মহিলা যদি একা যাত্রা করেন তাদের জন্য খুব ভালো ফেসিলিটি। এই যে লাঞ্চ চলে এসেছে। তো ট্রেনে লাঞ্চে আজকে ভেজ থালি নেওয়া হয়েছে। তাতে আছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা আর বাঁধাকপি, আর হচ্ছে ডাল আর পটলের একটা সবজি, মানে দোরমা টাইপের। টেস্টও মোটামুটি বেশ ভালোই আছে, মানে ফ্রেশ খাবারটা বেশ ভালোই, মানে টেস্টি, ঝালও বেশি নেই, ভালো। আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি। নিচের দিকে তাকাতেই বুকটা ধুক করে উঠল। ট্রেনে এরকম একটা ড্রামাবাজ সহযাত্রী থাকলে সফরটা আরো সুন্দর হয়ে ওঠে। এনজেপি স্টেশন, রাত্রি 8:40। এনজেপি স্টেশনে খুব ভালো রুটি ঘুগনি বিক্রি হয়, তাই এটাই আজ আমাদের রাত্রের ডিনার। সকালের ঘুম ভাঙল
আর চোখের সামনে আসামের সোনালি সূর্যোদয়। অবশেষে আমরা পৌঁছালাম কামাখ্যা স্টেশনে সকাল 5টা নাগাদ। অ্যাকচুয়ালি আমাদের গুয়াহাটি স্টেশনে নামার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা মা কামাখ্যা মায়ের দর্শন করব, তাই আমরা এই কামাখ্যা স্টেশনেই নামলাম। কামাখ্যা স্টেশন চত্বরে অটো এবং কার ভাড়া পেয়ে যাবেন। কামাখ্যা মন্দির যাওয়ার জন্য আমরা একটা কার রিজার্ভ করলাম। ভাড়া নিল 350 টাকা। পাঁচ মিনিটের মধ্যেই কামাখ্যা মন্দির চত্বরে এসে পৌঁছালাম। এটা গভর্নমেন্টের ক্লক রুম। এখানে জুতা এবং জিনিসপত্র রাখতে পারবেন, কিন্তু এটা বন্ধ ছিল। শুনলাম 7টার পর খুলে। এখানেই পূজার সামগ্রী পেয়ে যাবেন। আমরা একটা দোকানে জিনিসপত্র এবং জুতা রেখে ওই দোকান থেকেই পূজার ডালি নিয়েছিলাম। মনে রাখবেন, প্রসাদ নিলে তবেই জুতা এবং জিনিসপত্র রাখতে দেবে। নীলাচল পাহাড়ের চূড়াতে অবস্থিত কামাখ্যা মন্দির। এটা হচ্ছে মেন মন্দির, মানে গর্ভগৃহ। আশ্চর্যের বিষয় হলো গর্ভগৃহের ভিতরে কোনো প্রচলিত মূর্তি নেই। এখানে দেবীকে যোনিরূপে পূজা করা হয়। এখানে দুইভাবে পুজো দেওয়া যায়, এক নর্মাল দর্শন, 2 ভিআইপি দর্শন। নর্মাল দর্শনের ক্ষেত্রে কোনো টাকা লাগে না, কিন্তু মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। আর ভিআইপি দর্শনের ক্ষেত্রে অনলাইনে টিকিট কাটতে হয় 501 টাকা দিয়ে। মিনিমাম আপনাকে 10 দিন আগে স্লট বুক করতে হবে, নাহলে টিকিট পাওয়া খুব মুশকিল। ভোরের দিকে ভিড় অনেকটাই কম থাকে, তাই চেষ্টা করবেন ভোরের দিকে যাওয়ার। মেন মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। মা কামাখ্যা দর্শন করার পরেই আমাদের মেঘালয় ট্রিপ শুরু হলো। ভাস্করদা, আগামী 4 দিনের জন্য মেঘালয় ট্রিপে ইনি হলেন পথপ্রদর্শক এবং দিক নির্দেশক। এনার ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মেঘালয় আসেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন গাড়ির জন্য। আমরা মেঘালয় ট্রিপে 4 দিনের জন্যেই এই গাড়ি বুকিং করে নিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি গুয়াহাটি শিলং NH6 এর উপর দিয়ে। গুয়াহাটি থেকে মেঘালয়ের রাজধানী শিলংয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। সময় লাগে 2.5 ঘন্টা। রাইট সাইড মেঘালয় আর এই লেফট সাইড হলো আসাম। এই লেফট সাইড দিয়ে রাস্তা যাচ্ছে, এই রাস্তা আসাম। মেঘালয় ঢুকতেই চারিদিকে সবুজ আর সবুজ। আসামে গরম ছিল, কিন্তু এখানে ঠান্ডা ঠান্ডা মনোরম ওয়েদার। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এত সুন্দর পাহাড়ি রাস্তা, কোথাও ধুলো বা ডাস্টের চিহ্ন মাত্র নেই। এইটুকু ডিস্টেন্সের মধ্যেই কত কিছু বদলে গেল। রাস্তার পাশেই সর্দারজি ধাবাতে দাঁড়ালাম নাস্তা করার জন্য। খুব নামকরা একটি ধাবা। এই ধাবাতে সচিন তেন্ডুলকারও এসেছিলেন। মেঘালয় চা খেয়ে কেমন লাগছে? বেশ ভালো চা। হ্যাঁ, ভালো। এখানে শুধুমাত্র 4টি সুপারিতে মোড়া এরকম ইউনিক পান পাওয়া যায়। মেঘালয়ের সমাজ মাতৃতান্ত্রিক। এখানে মেয়েরাই সংসার এবং সমাজের হাল ধরে। খাসি এবং জয়ন্তিয়া সমাজে বংশ পরিচয় মায়ের দিক থেকে চলে এবং পরিবারের সম্পত্তির উত্তরাধিকার হন কন্যারা। এই রাস্তা দিয়ে যেতে যেতে কখন যে মনটা ভালো হয়ে যাবে বুঝতে পারবেন না। দুই পাশে সবুজ পাহাড়, মেঘে ঢাকা আকাশ আর নিরিবিলি রাস্তা। আমি বর্তমানে আছি মেঘালয়ের গুয়াহাটি শিলং রোডে। এই রোডের ভিউটা জাস্ট একবার দেখুন, অসাধারণ। সত্যিকারেই এই রাজ্যের নাম মেঘালয়, সেটা জাস্টিফাইড। কিছুটা যাওয়ার পর আবার গাড়ি থামালাম, কারণ পথের ধারে চোখে পড়ল মেঘালয়ের বিখ্যাত রসালো আনারস। যদিও এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন রাস্তার পাশেই। মেঘালয়ের আনারস খাচ্ছি। আমাদের ওখানকার আনারস
আর মেঘালয়ের আনারস আকাশ পাতাল পার্থক্য, যা মিষ্টি না। আপনারা যদি মেঘালয়ে আসেন একবার আনারস অবশ্যই ট্রাই করবেন। অনেক সময় একটা জায়গা আছে যা আমাদের থামিয়ে দেয়, কিছু বলতে দেয় না। সেই রকমই একটা জায়গা হলো উমিয়াম লেক, যেটা শিলং যাওয়ার পথেই পড়ে। সামনে থেকে যতটা দেখছেন উমিয়াম লেক, কিন্তু তার থেকেও অনেক বড়। বিশাল জলাধারকে দেখলে মনে হবে পাহাড়ের মাঝে যেন একটা ছোট্ট সমুদ্র। অনেকেই ভাবতে পারেন এটা হয়তো প্রাকৃতিক লেক, কিন্তু এটা প্রাকৃতিক লেক নয়, এটা হচ্ছে ম্যানমেড লেক। আসলে এটা প্রাকৃতিক লেক নয়, উমিয়াম নদীর উপর বাঁধ তৈরি করে গড়ে ওঠা একটি বিশাল জলাধার, এবং এই লেকে জলবিদ্যুৎ কেন্দ্রও আছে। চাইলে আপনি এখানে বোটিংও করতে পারেন 200 টাকা দিয়ে। এখানে কিছু এরকম ভিউ পয়েন্ট রয়েছে, চারিদিকে সবুজ পাহাড় আর নীল জলের মেলবন্ধন, যা দেখে চোখ জুড়িয়ে যায়। কয়েক কিলোমিটার যাওয়ার পর আবার একটা ভিউ পয়েন্ট পেলাম, যেখান থেকে উমিয়াম লেক বেশ ভালোভাবে দেখা যায়। আমরা এখন শিলং শহর অতিক্রম করছি। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় আর মনোরম আবহাওয়ার জন্য ব্রিটিশরা শিলংকে বলতো স্কটল্যান্ড অফ ইস্ট। এখানকার ফল দেখে আর লোভ সামলাতে পারলাম না। নাশপাতি, স্কোয়াশ, প্লাম, পিচ, পেশন কেমন লাগছে? মেঘালয়ের স্পেশাল পিচ ফল খাচ্ছি, দারুণ লাগছে। আপনারা এলে অবশ্যই। এরপর আমরা যাচ্ছি একটি বিশেষ জায়গাতে। এই জায়গাটির সম্বন্ধে অনেকেই হয়তো জানে না। বর্তমানে আমরা বুলস ট্রেকে যাচ্ছি, যেটা শিলং থেকে 22 কিলোমিটার ডিস্টেন্সে। ড্রাইভার বলল এই জায়গাটা একদমই নিরিবিলি, টুরিস্ট একদমই কম আসে। এই বুলস ট্রেককে মেঘালয়ের সুইজারল্যান্ড বলা হয়। ড্রাইভার বলল যে 1 কিলোমিটার মতো একটা ট্রেক আছে, তো দেখা যাক ওখানে গিয়ে কিরকম ভিউ পাওয়া যায়। ট্রেকটা খুব একটা বড় নয়, 10 টাকা দিলে ট্রেকের লাঠিও ভাড়া পেয়ে যাবেন। বুলস ট্রেকে যাওয়ার জন্য এখানে 50 টাকা দিতে হয়। উপর থেকে যা ভিউ পাওয়া যাচ্ছে তাতেই এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। নিচে গেলে কি হবে দেখা যাক। এখান থেকে ভ্যালির যা ভিউ জাস্ট অসাধারণ। আমি রিসেন্টলি কাশ্মীর থেকে ঘুরে এসেছি, এত ভালো ভিউ পাইনি। মেঘালয় যে এরকম জায়গা আছে ভাবতেই পারিনি। আপনারা অবশ্যই ক্যাশ ক্যারি করবেন, সব জায়গায় নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না। ট্রেকের রাস্তার পাশেই জুস, ফল এবং জল পেয়ে যাবেন। ট্রেক করতে করতে চারপাশের প্রকৃতি যেন ক্লান্তিটাই ভুলিয়ে দেয়। সবুজ পাহাড়ের ঢাল, কাঁচা পথ, গাছপালা আর মাঝে মধ্যে চোখের সামনে খুলে যাওয়া অপূর্ব ভ্যালির দৃশ্য। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছে আর একটু এগিয়ে দেখি সামনে কি অপেক্ষা করছে। আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম মেঘালয়ের সুইজারল্যান্ড বুলস ট্রেক ভ্যালিতে।
পৌঁছানোর পর চারপাশের দৃশ্য দেখে সত্যিই চোখ জুড়িয়ে গিয়েছিল। প্রকৃতি যেন নিজের হাতে ছবি এঁকে রেখেছে। আমরা এখন বুলস ট্রেকের ভ্যালিতে আছি। এই ভ্যালিটা জাস্ট অসাধারণ। চারিদিকে সবুজ পাহাড় আর তার সামনে বিস্তীর্ণ উপত্যকা, আর উপত্যকার মধ্যে একদিকে বয়ে চলেছে নদী, আর তার পাশেই ঘাসে ভরা তৃণভূমি। মেঘালয়ের সুইজারল্যান্ড অনেকটাই কিন্তু জাস্টিফাইড। পুরো দৃশ্যটা দেখে আমার বারবার মনে হচ্ছিল এই যেন কাশ্মীরের বিখ্যাত বৈশরণ ভ্যালির এক অন্যরকম সংস্করণ। অথচ শিলং থেকে এতটা কাছে হওয়া সত্ত্বেও অনেক পর্যটক এখনও এই জায়গাটির কথা জানে না। আমি বলবো মেঘালয় ভ্রমণে এই জায়গাটি অবশ্যই আপনার মাস্ট ভিজিট লিস্টে রাখা উচিত। এই ট্রেকটা সারা জীবন মনে রাখার মতো। পথের ধারে রয়েছে প্রচুর নাশপাতি গাছ। থ্যাংক ইউ। কেমন লাগছে? দারুণ, একদম অর্গানিক। পার্কিংয়ের পাশেই রয়েছে একটি ধাবা এবং রেস্টুরেন্ট। এখানেই আমরা লাঞ্চ সারব। সাদা পিঠার মতো যেটা রয়েছে এটা হলো পুথারো, খাসি চালের গুঁড়ো দিয়ে তৈরি ভাপা খাবার, এবং বাদামি গোল বলগুলো হলো পুকলেন, কলাপাতায় পরিবেশন করা হয়। মেঘালয়ের ট্রেডিশনাল ফুড। কিন্তু বাঙালিদের একবেলা ভাত না হলে চলে। এর পাশে খুব সুন্দর একটি হোমস্টে রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম। এরপর আমরা যাচ্ছি আমাদের আজকের রাত্রের আস্তানা। না, শিলংয়ে নয়, আমরা থাকবো একদম মেঘের মধ্যে, লাইটলুমে, যেটা শিলং থেকে 23 কিলোমিটার দূরত্বে। এটাই হলো লাইটলুমের শিলা হোমস্টে। লাইটলুমে হোমস্টে খুব কম আছে, তাই আগে থেকে বুকিং করে যাবেন। রুমগুলো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে। এই হোমস্টের আসল আকর্ষণ হলো চারপাশের পরিবেশ। কালকে আপনাদের দেখাবো। আজ তাহলে গুড নাইট। গুড মর্নিং। আজ আমাদের মেঘালয় সফরের দ্বিতীয় দিন। বর্তমানে আমরা আছি লাইটলুমের শিলা হোমস্টেতে। এই শিলা হোমস্টেটা একদম জাস্ট লাইটলুম যে গ্র্যান্ড ক্যানিয়ন আছে তার একদম পাশেই। তো এখানকার সকালের যে পরিবেশটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখুন, ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে একদম। কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, চারিদিকে মেঘ। ওয়েদার ভালো থাকলে এই ব্যালকনি থেকেই লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাওয়া যায়। এই যে সকালের চা চলে এসেছে। এখানে ইন্টারনেটের স্পিড নেই আর ওয়াইফাইও নেই, তাই আপনারা অবশ্যই ক্যাশ ক্যারি করবেন। আমরা লাইটলুমের হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। এই যা ওয়েদার লাইটলুমের, ভয়ঙ্কর ওয়েদার। হ্যাঁ, এখান থেকে আমরা এখন যাব লাইটলুমের গ্র্যান্ড ক্যানিয়ন। এই হোমস্টে থেকে লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন হাঁটা দূরত্বে 500 মিটারের মতো হবে। কিছুক্ষণ ওয়েট করার পর জাস্ট ভিউটা দেখুন। এই লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়নে মনে হচ্ছে এক টুকরো স্বর্গ নেমে এসেছে। কিছুক্ষণ পর আবার ওয়েদার খারাপ হয়ে গিয়েছিল, কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না, তাই চলে আসতে হলো। এই মেঘালয়ের ওয়েদার কখন কীরকম থাকবে কেউ বলতে পারবে না। এখানে প্রতি 5 কিলোমিটার দূরত্বে এবং কিছু সময় অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হয়। এখন আমরা চলেছি পৃথিবীর অন্যতম বৃষ্টিপ্রবণ অঞ্চল শহরার পথে, অর্থাৎ চেরাপুঞ্জির পথে। অ্যাকচুয়ালি জায়গাটার নাম শহরা, ব্রিটিশরা উচ্চারণ করতে পারতো না বলে চেরাপুঞ্জি বলতো। আমরা লাইটলুম থেকে
চেরাপুঞ্জি যাচ্ছি, মনে হচ্ছে মেঘের মধ্যে আটকে গেছি। মেঘ থেকে আর বেরোতে পারছি না, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, রাস্তায় কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। মেঘালয় কে নামটা দিয়েছিল জানি না, তার নামটা সার্থক। আমরা ল্যাট ল্যাঙ্গট নামে একটি জায়গাতে দাঁড়ালাম পথের ধারের এক দোকানে। এই যে ব্রেকফাস্টে গরম গরম পাহাড়ি মোমো, অসাধারণ টেস্ট। দোকানের পিছনের বিউটিটা একবার দেখুন, যেদিকে তাকাবেন সেদিকেই বিউটি। এরপর আমাদের ওয়েসিডিং ওয়াটারফলস যাওয়ার কথা ছিল, যেটা চেরাপুঞ্জি যাওয়ার পথেই পড়ছে, কিন্তু ড্রাইভার বলল এখন বন্ধ রয়েছে। তাই আমরা চলে এলাম চেরাপুঞ্জির গার্ডেন অফ কেভসে। গার্ডেন অফ কেভসের এন্ট্রি ফিস জনপ্রতি 100 টাকা এবং বাচ্চাদের 50 টাকা। গার্ডেন অফ কেভসে টোটাল 11টি পয়েন্ট রয়েছে দেখার জন্য, মানে বলতে পারেন মেঘালয়ের একটা মিনি ওয়ার্ল্ড রয়েছে। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ওয়াটারফলস এবং গুহা রয়েছে, এক এক করে সব আপনাদের দেখাবো। ঢুকতেই গুহার মধ্যেই একটি ওয়াটারফলস রয়েছে যার নাম কিং ফলস। এখানে আসার পর নেচারের মধ্যে যে রয়েছেন আলাদাই একটা ফিল করতে পারবেন। এইটা একটা বেশ রোমাঞ্চকর গুহা। এর ভিতর দিয়ে যেতে যেতে গা ছমছমে লাগছিল। এইটা হচ্ছে উমলাই ফলস। বর্ষাকালে এই ফলসগুলোর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। বর্ষাকালে এখানকার পরিবেশ দেখে জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখানে এক অদ্ভুত প্রাকৃতিক পাথরের আকৃতি রয়েছে, যা ছোট্ট শিশুর মতো দেখতে। বর্ষাকালে গার্ডেন অফ কেভ এক টুকরো স্বর্গ। এখানে একটি ছোট্ট বাম্বু ট্রেক রয়েছে, দেখুন কিভাবে বাঁশ দিয়ে রাস্তা বানানো হয়েছে। এটা একদম ন্যাচারাল মিনারেল ওয়াটার। তারপর চেরাপুঞ্জিতে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ডাইথ্যালেন ফলসের উদ্দেশ্যে। চেরাপুঞ্জির আশেপাশে এত কিছু সাইট সিইং রয়েছে, দুদিন ধরে ঘুরলেও শেষ হবে না। ডাইথ্যালেন ফলসের বর্ষাকালের রূপ বেশ ভয়ঙ্কর। যদিও মেঘ এবং কুয়াশার জন্য খুব একটা ভিজিবল হচ্ছে না। তারপর আমরা এলাম মেঘালয়ের বিখ্যাত মাওসোমাই কেভে। যেহেতু ওয়াটারফলস গুলোর ভিউ খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না, তাই এই কেভগুলোই আজকে কমপ্লিট করছি। এখানে এন্ট্রি ফিস জনপ্রতি 30 টাকা। এই কেভটা একদম জঙ্গলের ভিতরে, রাজ সিনেমার ভুতুড়ে টাইপের একটা ফিল আসছে। এবার আমরা গুহার ভিতর ঢুকবো। এ তো পুরো গা ছমছম, ফুল অ্যাডভেঞ্চার। গুহার ভিতরের পথটা কোথাও বেশ চওড়া, আবার কোথাও এতটাই সরু যে শরীর বাঁকিয়ে এগোতে হচ্ছে। চারপাশের অন্ধকার, পাথরের অদ্ভুত আকৃতি,
উপর থেকে জল পড়ছে তার শব্দ পুরো পরিবেশটাই তৈরি করে এক অন্যরকম রোমাঞ্চ। এই গুহাটি তৈরি হয়েছে চুনাপাথরের পাহাড়ের প্রাকৃতিক ক্ষয় এবং জলধারার দীর্ঘদিনের প্রভাবে, যেগুলো তৈরি হতে সময় লেগেছে হাজার হাজার বছর। পুরোটাই প্রাকৃতিক। মনে হচ্ছে পৃথিবীর অনেকটা নিচে কোনো প্রাকৃতিক রহস্যের মধ্যে ঢুকে পড়েছিলাম। সবচেয়ে ভালো লাগলো বোরা কেভের মতো ঝিকিমিকি টুম্পা লাইট দিয়ে প্রাকৃতিক ব্যাপারটাকে নষ্ট করা হয়নি। আজকে সকাল থেকে অনেকগুলো জায়গা কমপ্লিট করার ইচ্ছা ছিল, বাট এই যে ওয়েদার, এই চেরাপুঞ্জির ওয়েদারের জন্য বিশেষ কিছু সাইট সিন করতে পারিনি। আজ আমাদের রাতের আস্তানা চেরাপুঞ্জির শ্যাডোলস গার্ডেন হোমস্টেতে, যেটা সেভেন সিস্টার ওয়াটারফলস থেকে 4 কিলোমিটার দূরত্বে। এই হচ্ছে রুম, বেশ অনেকটাই বড়, ওয়েল ডেকোরেটেড, আরামসে 3 জন থাকতে পারবে। প্রত্যেকটা রুমের সঙ্গেই অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ কিচেন রয়েছে এবং রান্নার সমস্ত জিনিসপত্র দিয়েছে। আমরা চিকেন, চাল আর মশলাপত্র নিয়ে চলে এসেছিলাম এখানকার বাজার থেকে। রাত্রের ডিনার নিজেরাই রান্না করে খাবো। তো মেঘালয় ভ্রমণের প্রথম 2 দিনের নিয়ে প্রথম পর্ব এখানেই শেষ করলাম। পরের 2 দিন নিয়ে শেষ পর্ব খুব শীঘ্রই আসছে, দারুণ সব জায়গা নিয়ে। আর হ্যাঁ, মেঘালয় ট্যুরের পুরো আইটেনারি এবং খরচ কত সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করতে পারেন। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।